পিৎজা বানানোর বায়না করা মেয়েটি মুহূর্তেই নিথর হয়ে যায়। তার রক্তাক্ত মগজ ছিটিয়ে পড়ে বারান্দার মেঝেতে। লিজা বাড়িতে ফিরেছে ঠিকই, তবে হাফেজার পাগড়ি মাথায় নয়, সাদা কাফনে মোড়ানো এক নিথর দেহ হয়ে। মা মর্গে মর্গে ঘুরে মেয়ের লাশ শনাক্ত করেন তার পরনের জামা দেখে। তানহা তার ভাইয়ের রক্তের বদলা চেয়েছিলেন রাজপথে দাঁড়িয়ে, আর সেই রক্তের সাথেই মিশে গেল তার নিজের রক্ত। 24শে জুলাই। ক্যালেন্ডারের পাতায় জুলাই মাসের দিনগুলো সাধারণ সংখ্যা মাত্র ছিল না, সেগুলো ছিল এক একটি অগ্নিস্ফুলিঙ্গ। ঢাকার রাজপথ তখন উত্তাল, চারিদিকে বারুদের কটুগন্ধ, আকাশ জুড়ে ঘাতক হেলিকপ্টারের কর্কশ শব্দ। সেই বিভীষিকাময় দিনগুলোতে এক নতুন ইতিহাস রচিত হচ্ছিল, যে ইতিহাসের পাতায় শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলার আপামর নারী সমাজ। সেদিন রাজপথে কেবল ছাত্ররা ছিল না, সেই মিছিলে সংহতি জানিয়ে সামিল হয়েছিলেন মমতায় ভরা মা, স্নেহময়ী বোন, কঠোর পরিশ্রমী কর্মজীবী নারী আর স্বপ্নালু কিশোরীরা। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের বৃষ্টি, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা একদল অকুতভয় প্রাণ। সেই মহাপ্রলয়ে 10 জন নারী নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে লিখে গেছেন মুক্তির মহাকাব্য। তারা আজ কেবল নাম নন, তারা এক একটি রক্তাক্ত দীর্ঘশ্বাস এবং আগামীর প্রেরণা। নাইমা সুলতানা, ক্যানভাসে আঁকা শেষ স্লোগান। 16 বছরের নাইমা ছিল মাইলস্টোন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। বিজ্ঞান বিভাগের এই মেধাবী মেয়েটির জগৎ ছিল রং আর তুলিতে ঘেরা। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তার খাতা ভরে উঠেছিল প্রতিবাদী স্লোগানে। 18 জুলাই উত্তরা আধুনিক মেডিকেলের সামনে পুলিশের গুলিতে যখন সারি সারি লাশ পড়ছে, তখন ঘরের কোণে বসে নাইমা মায়ের কাছে এক অদ্ভুত প্রশ্ন করে বসে। আম্মু, ধরো আমি যদি আন্দোলনে গিয়ে মারা যাই, তুমি মানুষকে কি বলবা? পরক্ষণেই নিজেই উত্তর দেয়, বলবা যে শহীদ হয়েছে, আমার মেয়ে শহীদ হয়েছে। পরদিন 19 জুলাই। বাইরের হট্টগোল দেখে বারান্দায় উকি দিয়েছিল নাইমা। হাতে থাকা মোবাইলে ভিডিও অন করে নিচের নারকীয় দৃশ্য ধারণ করতে চাইলেই একটি লক্ষ্যভেদী বুলেট তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মেঝেতে লুটিয়ে পড়ে নাইমা। কেবল একটি শব্দই সে উচ্চারণ করতে পেরেছিল, মা। পিৎজা বানানোর বায়না করা মেয়েটি মুহূর্তেই নিথর হয়ে যায়। তার রক্তাক্ত মগজ ছিটিয়ে পড়ে বারান্দার মেঝেতে। নাইমার আঁকা প্রতিবাদী পোস্টারগুলো আজও সেই ঘরের দেয়ালে বিস্ময় হয়ে টিকে আছে। রিয়া গোপ, দেবদূতীর অকাল প্রস্থান। মাত্র 6.5 বছর বয়স, যে বয়সে হাতে থাকে রং পেন্সিল আর মুখে থাকে রূপকথার গল্প, সেই বয়সে রিয়া গোপকে বরণ করতে হলো মর্মান্তিক মৃত্যু। 19 জুলাই নারায়ণগঞ্জের ডিআইটি এলাকার আকাশ থেকে যেন যমদূত নেমে এসেছিল। হেলিকপ্টার থেকে ছোঁড়া টিয়ার গ্যাস আর গুলিতে এলাকা যখন রণক্ষেত্র, তখন বাবা দীপক কুমার গোপ ছাদে গিয়েছিলেন মেয়েকে ঘরে আনতে, কিন্তু যমদূত তাকে সময় দেয়নি। বাবার কোলে থাকা অবস্থায় একটি বুলেট বিদ্ধ হয় রিয়ার কোমল মাথায়। বাবার শার্ট ভিজে যায় মেয়ের উষ্ণ রক্তে। টানা কয়েকদিন আইসিইউতে জমে মানুষের লড়াই করে অবশেষে বিদায় নেয় রিয়া। 5 বছর প্রার্থনার পর বাবা মায়ের কোলে আসা সেই ছোট্ট পরীটি এখন কেবলই ছবি। নাফিসা হোসেন মারোয়া বিজয়ের সংবাদ দিয়ে যে বিদায় নিল। নাফিসার বয়স ছিল 17 বছর। এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটি ছিল এক লড়াকু প্রাণ। সাভারের অলিগলিতে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিত সে। 5 আগস্ট দুপুরে যখন ঢাকার আকাশে বিজয়ের সূর্য উঁকি দিচ্ছে, নাফিসা তখন তার চা বিক্রেতা বাবাকে ফোন করে বলেছিল, আব্বু, হাসিনা পালাইছে। বাবা ধমক দিয়ে বলেছিলেন, তোর কি, তুই তাড়াতাড়ি বাসায় যা। কিন্তু নাফিসার উত্তর ছিল অবিস্মরণীয়, আর পেছনে ফিরে যাওয়ার সময় নাই আব্বু, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। তার কিছু পরেই সাভার মডেল মসজিদের সামনে পুলিশের গুলিবিদ্ধ হয় নাফিসার শরীরে। হাসপাতালে নেয়ার পথেই সে চলে যায় না ফেরার দেশে। যে স্বাধীনতার সংবাদ সে বাবাকে দিয়েছিল, সেই স্বাধীন বাংলায় বুক ভরে শ্বাস নেয়া আর হলো না নাফিসার। সুমাইয়া আক্তার, বারান্দায় ঝরে পড়া
এক জননী। 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে নিজের 2.5 মাসের শিশুকে ঘুম পাড়িয়েছিলেন 20 বছরের সুমাইয়া। বাইরে তখন শোরগোল। মা আসর নামাজ পড়তে যাচ্ছেন আর সুরাইয়া কৌতূহলবশত বারান্দায় যান বাইরের পরিস্থিতি দেখতে। হঠাৎ একটি বিকট শব্দ, আর মায়ের চোখের সামনে সুমাইয়া লুটিয়ে পড়েন। গ্রিল ভেদ করে আসা বুলেট তার মাথায় বিদ্ধ হয়েছিল। সুমাইয়ার মা যখন তাকে জড়িয়ে ধরেন, কোল থেকে জল পড়ার মতো রক্ত ঝরছিল তার মাথা দিয়ে। হাসপাতালে নেয়ার মতো কোনো গাড়ি মেলেনি সেদিন। 2.5 মাসের অবোধ শিশুটি আজও মায়ের ঘ্রাণ খোঁজে, কিন্তু মা ঘুমিয়ে আছে কবরের নিস্তব্ধতায়। শাহিনুর বেগম, এক নীরব সংগ্রামের জীবন অবসান। 57 বছর বয়সী শাহিনুর বেগম ছিলেন শনির আখড়া এলাকার এক সাহসী নারী। 22 জুলাই সকালে হাঁটতে বেরিয়ে কাজলা ব্রিজের কাছে পুলিশের গুলিতে বিদ্ধ হন তিনি। দীর্ঘ 1 ঘন্টা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর এক ফেরেশতাসম পথচারী তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান। তার সালোয়ারের খুঁটে মোড়ানো বাটন ফোনটি থেকে তার পরিচয় মেলে। 1 মাস 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেলের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্যারালাইজড স্বামী আর 5 সন্তানকে আগলে রাখা এই বটবৃক্ষটি নিভে যাওয়ার পর পুরো পরিবারটি আজ নিঃস্ব। মোসাম্মত লিজা, হাফেজা হওয়ার অপূর্ণ স্বপ্ন। ভোলার অভাবী ঘরের মেয়ে লিজা ঢাকায় এসেছিলেন বড় ভাইয়ের হাত ধরে। কাজ নিয়েছিলেন শান্তিনগরের এক বাসায়। 18 জুলাই বিকেলে যখন রাজপথ রঞ্জিত হচ্ছে, লিজা তখন 7 তলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন সেই দৃশ্য। একটি বিপদগামী বুলেট মুহূর্তেই কেড়ে নেয় তার প্রাণ। ভাই রাকিবকে লিজা বলেছিলেন, আর 3 মাস আমি এর মধ্যে হাফেজা হয়ে যাব, তারপর বাড়িতে চলে যাব। লিজা বাড়িতে ফিরেছে ঠিকই, তবে হাফেজার পাগড়ি মাথায় নয়, সাদা কাফনে মোড়ানো এক নিথর দেহ হয়ে। নাসিমা আক্তার, একটি বুলেট, 2টি দীর্ঘশ্বাস। 24 বছরের নাসিমা ঢাকায় বেড়াতে এসেছিলেন ভাইয়ের বাসায়। 19 জুলাই সায়েন্স ল্যাব মোড় যখন আগুনের গোলার মতো জ্বলছে, তখন হেলিকপ্টারের আওয়াজ শুনতে ছাদে গিয়েছিলেন নাসিমা আর তার 2 ভাতিজা। ঘাতকের বুলেট ভাতিজাকে বিদ্ধ করে নাসিমার গলায় ঢুকে খাদ্যনালীতে আঘাত করে। ভাতিজা প্রাণে বেঁচে গেলেও নাসিমা চলে যান ওপারে। নোয়াখালীর মনপুরা গ্রামের কবরে চিরনিদ্রায় শায়িত এই তরুণীর অকাল মৃত্যু আজও তার পরিবারকে তাড়া করে বেড়ায়। রীতা আক্তার, রিকশা চালক বাবার এক টুকরো স্বপ্ন। 17 বছরের রীতা হতে চেয়েছিল ডাক্তার। জয়পুরহাটের রিকশা চালক বাবা মিরপুরে মেয়েকে পড়াতে পাঠিয়েছিলেন বুক ভরা আশা নিয়ে। মা অন্যের বাড়িতে কাজ করে মেয়ের পড়ালেখার খরচ জোগাতেন। 5 আগস্ট সকালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঘর থেকে বের হয়েছিল রীতা। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সে ফেরেনি। মা মর্গে মর্গে ঘুরে মেয়ের লাশ শনাক্ত করেন তার পরনের জামা দেখে। সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে যখন রীতার লাশ পাওয়া যায়, তখন তার সেই স্বপ্নালো চোখ দুটো নিথর হয়ে পড়েছিল। ডাক্তার হয়ে মানুষের সেবা করার কথা ছিল যার, সে নিজেই ডাক্তারের কাছে পৌঁছানোর আগে ঘাতকের বুলেটে প্রাণ দিল। মায়া ইসলাম, নাতিকে বাঁচাতে গিয়ে আত্মাহুতি। 19 জুলাই রামপুরায় 7 বছরের নাতি মুসা আবদার করেছিল আইসক্রিম খাওয়ার। দাদি মায়া ইসলাম নাতনিকে নিয়ে নিচে নামতেই দেখেন সামনের রাস্তা রণক্ষেত্র। তড়িঘড়ি করে ওপরে উঠতে গিয়েই পুলিশের একটি বুলেট নাতি মুসার মাথার তালু ভেদ করে দাদি মায়ার তলপেটে ঢুকে যায়। নাতিকে সিঙ্গাপুরে পাঠিয়ে চিকিৎসা করানো সম্ভব হলেও 60 বছরের মায়া ইসলাম আর ফিরে আসেননি। নাতিকে রক্ষা করার চিরন্তন মমতায় তিনি বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে। মেহেরুন্নেসা তানহা, ভাইয়ের রক্তের বদলা নিতে গিয়ে মৃত্যু। কলেজের ছাত্রী তানহার মামাতো ভাই রাব্বি 19 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন। সেই শোক আর ক্ষোভে রাজপথে নেমে এসেছিলেন 22 বছরের এই তরুণী। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। 5 আগস্ট বিজয় মিছিল শেষে বাসায় ফিরে জানলার পাশে দাঁড়াতেই পুলিশের একটি বুলেট তার শরীর বিদ্ধ করে। তানহা তার ভাইয়ের রক্তের বদলা চেয়েছিলেন রাজপথে দাঁড়িয়ে, আর সেই রক্তের সাথেই মিশে গেল তার নিজের রক্ত। জুলাইয়ের এই 10 জন নারী কেবল সংখ্যা নন, তারা আমাদের নতুন বাংলাদেশের ভিত।
তাদের তপ্ত রক্তে রঞ্জিত রাজপথ আজ আমাদের এক নতুন সকাল উপহার দিয়েছে। তারা কেউ ডাক্তার হতে চেয়েছিলেন, কেউ হাফিজা হতে চেয়েছিলেন, কেউ বা কেবল বেঁচে থাকতে চেয়েছিল প্রিয় সন্তান বা নাতির পাশে। তাদের সেই অপূর্ণ স্বপ্নগুলো আজ আমাদের জাতীয় দায়বদ্ধতা। যতদিন বাংলাদেশ মানচিত্র টিকে থাকবে, ততদিন এই 10 জন শহীদের নাম ইতিহাসের পাতায় প্রজ্বলিত থাকবে। আমরা আজ যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, তার প্রতিটি কণায় মিশে আছে নাইমা, রিয়া, নাফিজা আর সুমাইয়াদের দীর্ঘশ্বাস।